যাদের উপরে নির্যাতন হয়েছে, নির্যাতন নিপীড়নের কারণে যারা ভারতে গিয়ে বসবাস করছেন, তারা এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হয়, আপনাকে প্রশাসন ঠিক করতে হবে। প্রশাসনে যেভাবে দুর্নীতি হচ্ছে, যদি ক্ষমতার ভারসাম্যতা না থাকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে, তাহলে সেই দেশ কখনো উন্নয়নের ধারে কাছেও যেতে পারে না। মোহাম্মদ হেলাল উদ্দিন, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে না করা হয়েছিল, এটি কি এমপিরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে, এমপি মন্ত্রীরা, তারই একটি উদ্দেশ্য ছিল হয়তো নির্বাচনকে আরও বেশি গ্রহণযোগ্য করতে, কিন্তু সেটিও খুব বেশি কাজে আসেনি। যেটি বিএনপির থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এমপিরা ক্ষমতায় থেকে নির্বাচন করলে তারা একটা প্রভাব বিস্তার করে সবসময়। তো সরকার তো সেখানেও একটু ছাড় দিয়েছে, তারপরেও বিএনপিকে নির্বাচনে আনতে পারেনি। এর পেছনে কারণ কি? আপনি এটা ওই দৃষ্টিতে দেখছেন কেন যে সরকার ছাড় দিয়েছে? এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনকে এই দেশের নাগরিক না? তার কি নির্বাচন করার অধিকার নেই? আপনি তাকে ওই জায়গায় আপনি কেন হস্তক্ষেপ করবেন? তার কি নাগরিক অধিকার নেই? কেন সে নির্বাচন করবে না? এমপির আত্মীয়, সে বিএনপিও তো করতে পারে, সে জামাত করতে পারে, সে জাতীয় পার্টি করতে পারে, সে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এটা তো আপনার বলাই রাইট নেই, এটা আপনার বলাই উচিত হয় নাই। তার মানে কি গত জীবনে তারা নির্বাচন করে চুরি চোট্টামি করে পাশ করছে, জোর খাটায় পাশ করছে, যারা এমপি মন্ত্রী হয়েছে তারা চুরি করে পাশ করছে, তারা ভোট ডাকাতি করে পাশ করছে? তাহলে বিশ্বাস নাই কেন? আপনাকে বিশ্বাস রাখতে হবে। দেশের প্রধানমন্ত্রী যদি তার দলীয় নেতাকর্মীদেরকে ট্রাস্ট করতে না পারেন, তাহলে তিনি রাষ্ট্র চালাবেন কিভাবে? তিনি যদি তার দলীয় কর্মীকে ট্রাস্ট করতে না পারেন, এটা তো নিষেধ করা উচিত হয়নি। আমি একটি কথা বলি, একটি দেশের সরকারের নীরবতার কারণে কিন্তু সে দেশের অনেক ক্ষতিগ্রস্ত হয়, সেই দেশের জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমি ভারতের একটি আইনের কথা বলি, যেটা 2019 সালে CA-19 নামে পরিচিত। CA-19 যখন বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হলো, সেখানে বাংলাদেশের নামটি কিন্তু উল্লেখ করা হয়েছিল। এই জন্য বাংলাদেশ সরকার এটা প্রতিবাদ করার দরকার ছিল। CA-19 আইনটি কি? 1955 সালের ভারতের নাগরিক আইনের সেটাকে সংশোধন করার জন্য CA-19 আইনটি করা হয়েছে। তো সেখানে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নামটি উল্লেখ করা হয়েছে, যার কারণে বাংলাদেশ সরকার কিন্তু নীরব, এটার ব্যাপারে কোনো কথা বলছেন না। সে আইনের মাধ্যমে বলা হয়েছে যারা ভারতে বসবাস করছেন, বাংলাদেশে সংখ্যালঘু যাদের উপরে নির্যাতন হয়েছে, নির্যাতন নিপীড়নের কারণে যারা ভারতে গিয়ে বসবাস করছেন, তারা এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, এক্সেপ্ট মুসলমান ব্যতীত যারা নির্যাতন সহ্য করতে না পেরে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, তারা এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তার মানে কি বাংলাদেশে কি সংখ্যালঘু নির্যাতন হয়েছে? সেই আইনে স্পষ্ট বলা হয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত, মানে 70-এর পরে ওইটা উল্লেখ করা হয় নাই, কিন্তু 2014 সালে 31শে ডিসেম্বর আগ পর্যন্ত এদেশে সংখ্যালঘু নির্যাতনের কারণে যতগুলো সংখ্যালঘু ভারতে আশ্রয় নিয়েছে, এই আইনের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য। তাহলে 70-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তার মানে কি সব ক্ষমতার সময় কি এই সংখ্যালঘু নির্যাতন হয়েছে? আওয়ামী লীগ সরকার একদম চুপচাপ, তার মানে কি নীরবতা সম্মতি লক্ষণ হয়েছে? তাহলে 2008 সালের পরে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায়, তখনও হয়েছে সংখ্যালঘু নির্যাতন? হয়েছে তো, নাসিরনগরে হয়েছে। হ্যাঁ, এই জন্য না আমি আপনাকে বলি দেশ ছাড়ার মতো নির্যাতন কিন্তু হয়নি, দেশ ছেড়ে দেওয়ার মতো নির্বাচন কিন্তু কোন সরকারের আমলেই হয়নি। হ্যাঁ, কোন সরকারের সময় হয়নি। আমাদের এখানেও যেগুলো হয়েছে সেগুলোরও বিচার ব্যবস্থা আছে, তো বিচার ব্যবস্থা আছে। আমরা যে একদম চুপ করেছিলাম বিষয়টা এরকম না, কিন্তু ভারতীয় সকল রাজনীতিবিদরা দুইটি শব্দ খুব জোরে উচ্চারণ করে: সংখ্যালঘু নিপীড়ন।
এই দুটি শব্দ খুব জোরে উচ্চারণ করে। আমরা কিন্তু এতটা নির্যাতন করে এই দেশ থেকে কাউকে খেদায় দেই নাই, সুতরাং সরকারের নীরব থাকা উচিত না। আর আপনি যেটা বলেছেন যে তবে আমরা আরেকটা বিরতি নেই, বিরতির পরে আবার আসবো। মনিরুজ্জামান মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হেলালুদ্দিন, আলোচনা শেষ করতে চাই আমরা। নির্বাচন বর্জন অর্জনের আলোচনা হয়েছে, আসলে আমরা কি রাজনৈতিক সমাধানই কি এখানে জরুরি কি না? এখানে রাজনৈতিক সমস্যার সমাধানই তো সবচেয়ে বড় সমাধান হওয়া উচিত। আমাদের তো রাজনৈতিকভাবে সমাধান হচ্ছে না। আমরা এক একজন এক এক প্রান্তে বসবাস করছি, এক একজন এক এক জায়গার থেকে এক একজনের প্রতি প্রতিহিংসার রাজনীতির কথাবার্তা যেভাবে বলা দরকার সেভাবে বলছি, কেউ কারোকে টলারেট করতে পারছি না। তো আমি দেশে দুর্নীতি, আপনাকে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হয় আপনাকে প্রশাসন ঠিক করতে হবে। প্রশাসনে যেভাবে দুর্নীতি হচ্ছে, আপনি বাংলাদেশে এখন বিদেশি ঋণে $100 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করছেন বাংলাদেশ। তো সেখানে মাথাপিছু 63,000 টাকা ঋণে আছি আমরা। 15 বছরে ব্যাংক থেকে লোপাট হয়েছে 92,000 কোটি টাকা। 61 ব্যাংকের 42টিতে খেলাপি ঋণ বেড়ে গেছে। নির্বাচন সুষ্ঠু আপনি কিভাবে করবেন? কোনো জায়গায় তো সুষ্ঠু নাই। দুর্নীতি এমন এমন জায়গায় শুরু হয়েছে, কারণ কি কারণ কি আমি আপনাকে বলি না না নির্বাচিত সরকার আপনার মাসুক ভাই শোনেন, মাসুক ভাই দাঁড়ান, আপনার সরকারি দল এবং বিরোধী দল যদি ক্ষমতার ভারসাম্যতা না থাকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে, তাহলে সেই দেশ কখনো উন্নয়নের ধারে কাছেও যেতে পারে না। আমরা উন্নয়ন করছি কিন্তু দুর্নীতি তো থামাতে পারছি না। আমরা তো দুর্নীতি থামাতে পারছি না। আপনার রূপপুরে আমি কালকে দেখলাম, মনে হয় কোনটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন আপনি দেখেন না, আপনি জগন্নাথ কলেজের একজন ছাত্রীর আহাজারি শুনেন, জগন্নাথ কলেজের একজন ছাত্রীর আহাজারি শুনেন। শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার জীবন হুমকির মুখে পড়েছে, ভয় দেখিয়ে আমাকে একা করে দেওয়া হয়েছে, পরীক্ষা দিলেও ফেল করানো হচ্ছে। অবন্তিকা সাহসী বলে মরে গিয়েছে, আমি সাহসী নই, হয়তো এরপর আমিও মারা যাব। কাজী ফারহান আমিন, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দেশের কি অবস্থা বুঝতে পারেন? আলোচনা শেষ করতেছি আমরা। এটা একটু পুরনো ঘটনা, ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের কি অবস্থা বুঝতে পারেন তো? যে মেয়েটি আহাজারি করছে তার এই বিচার কার কাছে দিবে? এই মেয়ের আহাজারির বিচারটা কার কাছে দিবে? এটা কেন বিচার হয় না? এটা কেন তদন্ত করে না? বুয়েটের যে 2001 সালে হুসাইন মাহমুদ, দেখেন বুয়েটের রাজনীতির ব্যাপারে, বুয়েটের রাজনীতির ব্যাপারে একটি কথা বলি, বুয়েটের রাজনীতিটা বন্ধ কেন চায় বুয়েটের মেধাবী স্টুডেন্টরা? সারা বাংলাদেশের মেধাবী ছাত্ররা বুয়েটে পড়ালেখা করে, তারা আজকে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ চায় কেন? যে ছাত্র রাজনীতি 1987 সালে হুসাইন মাহমুদের সাথে বন্ধ করে দিয়েছিল, আজকে সেই বুয়েটের ছাত্ররা মোহাম্মদ হেলালুদ্দিন খন্দকার, মাসুকুর রহমান এবং মনিরুজ্জামান মনির, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।